মোস্ট ওয়েলকাম ফ্রেন্ডস এগেইন গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। যাদের আপকামিং যে প্রাইমারি টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গলে তার জন্য স্পেশালি এনভায়রনমেন্টাল স্টাডিজের যে এবং প্যাডাগজি যে পার্ট রয়েছে 30টি কোয়েশ্চেন থাকে তারই মক টেস্ট বেসিস খুব ইম্পর্টেন্ট, খুবই মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলি লাস্ট মিনিট সাজেশন হিসাবে এই 30টি করে কোয়েশ্চেন বেশ কয়েকটি পার্টে নিয়ে আসার চেষ্টা করব। তারই পার্ট ওয়ানে আপনাদেরকে স্বাগত জানাই। তো ক্লাসটি অবশ্যই অনেক বেশি বেশি করে শেয়ার করবেন, শেষ পর্যন্ত দেখবেন। তো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। এই পর্বের ফার্স্ট কোয়েশ্চেনটি যেটি রয়েছে, বিশ্ব অরণ্য দিবস হিসেবে পালন করা হয় কোন দিনটি, সেটি হচ্ছে ফ্রেন্ডস সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 21শে মার্চ। এই দিনটি বিশ্ব অরণ্য দিবস হিসেবে পালিত হয়। বাকি কী রয়েছে যেগুলি অপশন এতে, যেটা রয়েছে 21শে জুলাই, যেটা হচ্ছে আমাদের জনসংখ্যা দিবস, পপুলেশন যে জনসংখ্যা দিবস, এটা হয়ে যাবে আমাদের জনসংখ্যা দিবস, জনসংখ্যা দিবস। এবং বাকিটা 22শে মে যেটা, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর বায়োডাইভার্সিটি ডে। এবং 31শে মে হচ্ছে অ্যান্টি টোবাকো ডে, অর্থাৎ বিশ্ব তামাক প্রতিরোধী যে দিবস সেটা পালন করা হয়ে থাকে। তাহলে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটা বিশ্ব অরণ্য দিবস, সেটা হচ্ছে আমাদের 21শে মার্চ। এক্ষেত্রে অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনটা কী রয়েছে, সেটা হচ্ছে ল্যাক্রিমাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় যেটি, সেটি কোথায়? ল্যাক্রিমাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় সেটা হচ্ছে আমাদের অশ্রু বা যেটা চোখের জল, সেটাই কিন্তু ল্যাক্রিমাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি পরিমাণে বনাঞ্চল রয়েছে কোন জেলায়? সেক্ষেত্রে সবচেয়ে আয়তন অনুসারে বলছে, যেখানে অপশন অনুযায়ী অপশন ডিস্ট্রিক্ট অনুযায়ী অ্যান্সার হয়ে যাবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস জলপাইগুড়ি। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে জলপাইগুড়ি। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, বকখালি সমুদ্র উপকূলবর্তী রিসর্ট কোন জেলা অবস্থিত? এটি হয়ে যাবে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায়। বকখালি যেটা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায়। তারপরে আমাদের যে বর্তমানে ইম্পর্টেন্ট রয়েছে যেটা পূর্ব মেদিনীপুরে কিন্তু যে তাজপুর যেটা রয়েছে, তাজপুর সমুদ্র সৈকত, যেখানে প্রজেক্ট রয়েছে বৃহত্তম সমুদ্র বন্দর তৈরি করার, সেটা কিন্তু পূর্ব মেদিনীপুর হয়ে যাবে। নেক্সট, পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি দেখা যায়? পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে যে মাটি দেখা যায় সেটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। আর এই ল্যাটেরাইট মৃত্তিকা পশ্চিমবঙ্গের সব থেকে বেশি যে জেলায় রয়েছে সেটা হচ্ছে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে রয়েছে সব থেকে বেশি, পুরুলিয়া ডিস্ট্রিক্ট। সব থেকে বেশি যে ডিস্ট্রিক্টে রয়েছে সেটা হচ্ছে ফ্রেন্ডস পুরুলিয়া। এবং ল্যাটারাইট মৃত্তিকা সম্পর্কে যদি বলা যায়, সেটা সব থেকে কিন্তু গনগনি অঞ্চলের মৃত্তিকা নামে পরিচিত যেটি। আর স্যালাইন মৃত্তিকা যেটা লবণাক্ত মৃত্তিকা, সেটা হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ জুড়ে রয়েছে উপকূলবর্তী অঞ্চলে। পশ্চিমবঙ্গের বাকি যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে পলি মৃত্তিকা রয়েছে, যেমন নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, হুগলি, এছাড়াও মেদিনীপুর বা এর কিছু অংশ রয়েছে পলি মৃত্তিকা। তরাই যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের স্যাঁতসেঁতে তরাই, যেটা হিমালয়ের পাদদেশ অঞ্চল, উত্তরবঙ্গে রয়েছে মেনলি দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই ডিস্ট্রিক্টগুলিতে রয়েছে তরাই। তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে মৃত্তিকা বা স্যাঁতসেঁতে ভূমি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সোডা ওয়াটারের বোতলের ছিপি খোলা হলে কোন গ্যাস বেরিয়ে আসে? সেক্ষেত্রে হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড, CO2। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে আমাদের সোডা ওয়াটারের যে তার যদি ছিপি খোলা হয় সেক্ষেত্রে এই গ্যাস কিন্তু নির্গত হয়ে থাকে। তিব্বত, নেপাল, ভুটান এবং পশ্চিমবঙ্গের সীমানা বরাবর কোন রাজ্য রয়েছে? আচ্ছা, একেবারে মাথায় যেটা পশ্চিমবঙ্গের ওপরে রয়েছে, আচ্ছা এই পাশটা রয়েছে কি নেপাল, এবং মাঝখানে রয়েছে আমাদের সিকিম, এবং এই পাশে রয়েছে ভুটান। আর এটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে যেটা, তাহলে সেক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটা বলেছে তিব্বত, একেবারে সিকিমের মাথায় রয়েছে তিব্বত, তারপরে সিকিমের
বাম পাশে রয়েছে নেপাল, সিকিমের ডান পাশে হচ্ছে ভুটান এবং নিচে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। এই সীমানায় অবস্থান করছে সিকিম। অপশন ডি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। এবং এই সিকিমের সাথেই পশ্চিমবঙ্গের কিন্তু রাজ্য হিসেবে সবথেকে সীমানা আয়তনে মানে বর্ডার কিন্তু কম রয়েছে, এবং সবথেকে বেশি রয়েছে যে রাজ্যের সাথে সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের সঙ্গে। এবং পশ্চিমবঙ্গের সাথে ভারতবর্ষের 5টি রাজ্যের সীমানা রয়েছে, এগুলো উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, আসাম এবং সিকিম। নেক্সট হচ্ছে যেটা ভারতের কোন রাজ্যের বনাঞ্চলের পরিমাণ সর্বাধিক। একটু আগে ছিল কোন ডিস্ট্রিক্ট, 4টে অপশন অনুযায়ী সেখানে ছিল। যদি সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যদি বলা হয় থাকে সব থেকে যে অঞ্চলে বনাঞ্চল বেশি রয়েছে আয়তন অনুসারে, সেক্ষেত্রে অবভিয়াসলি হয়ে যাবে আমাদের কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা। কিন্তু এখানে কোয়েশ্চেনটা দিয়েছে যেটা কি দেখে নেব, ভারতের কোন রাজ্যে বনাঞ্চলের পরিমাণ গোটা ভারতের যদি নিরিখে বলা হয়েছে আয়তন অনুসারে, সঠিক অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ। এবং সব থেকে যদি বলা হয় থাকে পার্সেন্টেজ অফ এরিয়া যদি বলা হয়, সেক্ষেত্রে সঠিক হয়ে যাবে আমাদের কিন্তু যেটা সেটা হচ্ছে মিজোরাম। মিজোরামে কিন্তু সব থেকে বেশি বনাঞ্চল রয়েছে পার্সেন্টেজ অফ এরিয়া। আর এখানে এটা রয়েছে কি শুধুমাত্র এরিয়া অনুযায়ী, পরিমাণ অনুযায়ী। এবং যদি বলা হয় থাকে আমাদের যেটা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যেটা ওখানে অপশন অনুযায়ী যেটা জলপাইগুড়ি হয়ে গিয়েছিল, কিন্তু এমনি সার্বিকভাবে যদি বলা হয় সেক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে যাবে। সব থেকে হাইয়েস্ট এরিয়াতে কিন্তু বনভূমি বা বনাঞ্চল রয়েছে। নেক্সট কোয়েশ্চেন 99, হিমোসায়ানিনের মধ্যে নিচের কোন উপাদানটি উপস্থিত থাকে। হিমোসায়ানিন যেটা সেটা হচ্ছে আমাদের যেমন ফর এক্সাম্পল চিংড়ি, তাদের কিন্তু হিমোসায়ানিন থাকে, এবং সেটা হচ্ছে তামা বা কপার থাকার জন্য এদের শরীরে যে সাদা হয়ে থাকে ব্লাড, এবং যাদের শরীরে যেই ব্লাড গ্রুপে হিমোগ্লোবিন থাকে সেখানে হচ্ছে লোহা হিমোগ্লোবিনে থাকে, যেটা সেটা হচ্ছে লোহা, সেটা হচ্ছে হিমোগ্লোবিনে থাকে লোহা। আর আমাদের হিমোসায়ানে যেটা সেটা হচ্ছে তামা। আর ক্লোরোফিলে কি থাকে, ম্যাগনেসিয়াম থাকে। নেক্সট আচ্ছা, জিঙ্ক কোথায় থাকে, জিঙ্ক সাপের বিষে কিন্তু জিঙ্ক থাকে প্রচুর পরিমাণে। নেক্সট কোয়েশ্চেনটি কি রয়েছে দেখে নেব ফ্রেন্ডস। ব্লিচিং পাউডারের যে ঝাঁঝালো গন্ধ সেটা কিসের জন্য হয়ে থাকে। ক্যালসিয়াম, ক্লোরিন, নাকি OCl, নাকি সবকটি। CaCl OCl এর মধ্যে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে, যেটার জন্য ঝাঁঝালো গন্ধ হয়ে যায়, সেটা হচ্ছে ক্লোরিন, Cl। পাখি নিয়ে গবেষণাকে কি বলা হয়ে থাকে। পাখি নিয়ে গবেষণাকে বলা হয়ে থাকে অর্নিথোলজি। আর এই পক্ষী মানব বলা হয় ভারতবর্ষের সেলিম আলীকে। আচ্ছা, বাকিগুলো কি ছিল, অ্যানথ্রোপোলজি, অর্থাৎ মানুষকে নিয়ে, অর্থাৎ প্রাচীন যে মানুষের বিভিন্ন রকমের যে সিভিলাইজেশন হয়েছে, মানুষের যে বিভিন্নভাবে মানুষ ধাপে ধাপে ডেভেলপ করছে, মানুষ সংক্রান্ত যে পড়াশোনা, হিউম্যান বিং সংখ্যা, সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি। এবং অ্যান্টোমোলজি যেটা রয়েছে অপশন সিতে, সেটা হচ্ছে কীটপতঙ্গ বা ইনসেক্ট সংক্রান্ত পড়াশোনা। আর ইথোলজি সেটা তো যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ইথোলজিটা ফ্রেন্ডস এই মুহূর্তে মনে পড়ছে না। নেক্সট হচ্ছে যেটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সান্দাকফু। আর এই সান্দাকফুর উচ্চতা কত, কোনো জায়গায় এটা 3636 মিটার, বা কোনো জায়গায় 3630 থাকে। আচ্ছা, এক জায়গায় একটা থাকে, যেটা অপশনে থাকবে কাছাকাছি মারবেন। আচ্ছা, তারপরে রয়েছে ভারতবর্ষের বর্তমানে সর্বোচ্চ শৃঙ্গ যদি বলে সেক্ষেত্রে হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা। আর বিতর্কিতভাবে যদি বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে K2 বা গডউইন অস্টিন। এবং আমাদের যেটা রয়েছে সমতল ভূমির সর্বোচ্চ শৃঙ্গ বা মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের গার্গাবুরু। এবং দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ফালুট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে বিট্টু। আচ্ছা, একটা পেডাগজিক্যাল কোয়েশ্চেন রয়েছে মনে হচ্ছে, মনস্তাত্ত্বিক। বিট্টু দোকান থেকে কাপড় কাচার সোডা কিনতে এসেছে, দোকানদার বিট্টুকে কোন রাসায়নিকটি দেবে। অর্থাৎ কাপড় কাচার সোডার রাসায়নিক নাম জানতে চেয়েছে, যেটা সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস সোডিয়াম কার্বনেট। এবং যেটা সোডিয়াম বাইকার্বনেট রয়েছে সেটা হচ্ছে আমাদের খাওয়ার সোডা, সেটা হচ্ছে সোডিয়াম এবং সোডিয়াম খাওয়ার সোডা সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। কাপড় কাচার সোডা হচ্ছে সোডিয়াম কার্বনেট। এবং সোডিয়াম ক্লোরাইড যেটা লবণ, খাদ্য লবণ হিসাবে আমাদের কাজে লাগে, সামুদ্রিক লবণ প্রচুর পরিমাণে যেই লবণটি, সেটাই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছে হিট ডোম, এটি নিম্নলিখিত কিসের সাথে সম্পর্কিত। হিট ডোম হচ্ছে একটি উচ্চচাপ অবস্থা। নেক্সট কোয়েশ্চেন,
আরাবল্লীর সবুজ প্রাচীর প্রকল্প কোন রাজ্যের সাথে সম্পর্কিত নয়? আচ্ছা, মেনলি আমাদেরকে জানতে হবে যে আরাবল্লী পর্বতটার বিস্তৃতি কোন কোন জেলায়, রাজ্যে। সেক্ষেত্রে রয়েছে গুজরাট, রাজস্থান এবং হরিয়ানা। তাহলে সঠিক অ্যান্সারটি আমাদের হয়ে যাবে যেটা যে নয় বলেছে, অর্থাৎ সেক্ষেত্রে উত্তরপ্রদেশ হয়ে যাবে একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী শহর নিম্নলিখিত কোনটির কাছাকাছি অবস্থিত? সেটা হচ্ছে আমাদের কর্কট ক্রান্তি রেখা, যেটা হচ্ছে 23.5 ডিগ্রি পূর্ব, সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। আর এই কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের 4টি জেলা, বর্তমানে পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান এবং নদী, অর্থাৎ 5টি জেলার ওপর দিয়ে গেছে। এবং ভারতবর্ষের ক্ষেত্রে 8টি রাজ্য, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মিজোরাম এবং ত্রিপুরা, এই টোটাল 8টি রাজ্যের ওপর দিয়ে কিন্তু গেছে এবং পশ্চিমবঙ্গের 5টি জেলাকে বর্তমানে কভার করছে, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান পূর্ব এবং পশ্চিম, তার সাথে আমাদের নদিয়া এবং নদিয়ার কৃষ্ণনগর, বাহাদুরপুর রিজিয়ন দিয়ে এটা কিন্তু কভার করেছে। এছাড়াও যেটা রয়েছে সেই হিসাবে যেটা উত্তরটা জানতে চেয়েছিল যে কাছাকাছি পশ্চিমবঙ্গের রাজধানী মানে কলকাতার কাছাকাছি কোনটা হবে? কর্কট ক্রান্তি বা 23.5 ডিগ্রি যেটা রয়েছে আমাদের নর্থ, সেটা কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের দীর্ঘতম নদী যদি বলা হয় সেক্ষেত্রে দামোদর হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট, বাকিগুলি তো পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের সব নদীগুলি রয়েছে, রূপনারায়ণ, কেলেঘাই, শিলাবতী, এগুলি সবই পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলের, মেনলি পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, বীরভূমের অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে এই নদীগুলি, বর্ধমান। আচ্ছা, শিল্প উপকরণ প্রয়োজন কারণ কি? শিল্প উপকরণের কোনটি প্রয়োজন হয়? শিক্ষকের শিল্প উপকরণ কেন প্রয়োজন? শিক্ষকের কাজে সাহায্য করে, ইন্দ্রিয়গুলিকে উদ্দীপ্ত করে, শিক্ষণকে আরও অর্থবহ করে তোলে। আচ্ছা, একদম সঠিক হচ্ছে সবগুলিই করতে পারে। কারণ শিক্ষা উপকরণ বা শিক্ষকের প্রয়োজনীয় যে উপকরণগুলি সেগুলি শিক্ষকের কাজে তো অবশ্যই লাগে। স্বাভাবিকভাবেই সেগুলি ইন্দ্রিয়গুলিকে উদ্দীপ্ত করে, অবশ্যই বিভিন্ন রকমের উপকরণ দেখার ফলে সেগুলির প্রতি একটা তো সেগুলিকে ইউজ করার ক্ষেত্রে ইন্দ্রিয়গুলি কাজ করতে হয়। তার সাথে শিক্ষণ আরও অর্থবহ করলে একদম ঠিক রয়েছে। নেক্সট যে কোয়েশ্চেনটি রয়েছে, কোন শিক্ষার্থী শিক্ষককে অসম্মান করলে বা রেসপেক্ট না দিলে সেক্ষেত্রে কী করবেন? একজন শিক্ষক হিসাবে অবশ্যই উপেক্ষা করা উচিত, এটাই শ্রেষ্ঠ কাজ বলে মনে হবে। কখনোই তিরস্কার করতে পারেন না। পরীক্ষায় কম নিয়ম দেওয়া সেটা হতে পারে না, কারণ সে ভালো পরীক্ষা দিলে নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে, এবং পিতামাতাকে অবহিত করা এটাও কার্যকরী নয়। নেক্সট হচ্ছে রচনাত্মক বা ডেসক্রিপটিভ মোডে যে অপেক্ষাগুলি হয়ে থাকে সেটা নির্ভরযোগ্য নয়। তার কারণটা কি? তার কারণ হচ্ছে একই উত্তর বিভিন্ন পরীক্ষকের নিকট বিভিন্ন নম্বর পায়, কারণ সবারই যেটা যে নির্ণায়ক ডায়াগনস্ট করা প্রত্যেক শিক্ষকের ক্ষেত্রে তার ভাবধারার প্রত্যেকের কিন্তু এক একটা কোয়েশ্চেনের মার্ক যদি 10 মার্কসে থাকে সেক্ষেত্রে কেউ 7 বা কেউ 9, কেউ 8, কেউ 6 দিতে পারেন। সেক্ষেত্রে সম্পূর্ণভাবে সেই পরীক্ষকের যিনি মূল্যায়ন করেন তার উপর ডিপেন্ড করে তিনি কতটা ভালো মনে করছেন সেই লেখাটি, তার উপর ডিপেন্ড করে। তার জন্য এই রচনাত্মক যে অভীক্ষা সেটা নির্ভরযোগ্য নয়। এই কারণেই কারণ হচ্ছে একই উত্তরের বিভিন্ন পরীক্ষকের নিকট বিভিন্ন নম্বর পাওয়াটা। যখন একজন শিক্ষার্থী শিক্ষকের শেখানো পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতির সাহায্যে সমস্যা সমাধান প্রবৃত্ত হয় তখন কি করা উচিত? অপশন তো বলছে শিক্ষার্থীকে উৎসাহিত করা, শিক্ষকের অনুমতি সাপেক্ষে ভিন্ন পদ্ধতি গ্রহণ করা, না বলা উচিত শিক্ষকের শেখানো পদ্ধতি গ্রহণ করলে অধিক নম্বর প্রাপ্তির সম্ভাবনা। এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি হতে পারে না। সিও শিক্ষকের অনুমতি সাপেক্ষে ভিন্ন পদ্ধতি গ্রহণ করা, এটাও তাহলে প্রকাশের কোনো জায়গা থাকলো না। স্বাধীনভাবে সেই শিক্ষার্থীর স্বাধীনচেতনা প্রকাশ করার ক্ষেত্রে বাধা হয়ে যাবে। শিক্ষার্থীকে অনুৎসাহিত একদমই করা যাবে না। তাই যদি কোনো শিক্ষার্থী শিক্ষকের শেখানো পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতির সাহায্যে যদি সমস্যার সমাধান করার ক্ষেত্রে তিনি আগ্রহী হন বা প্রবৃত্ত হন, তার সেই ক্ষমতা যদি তৈরি হয় বা সেই ক্ষেত্রে সক্ষমতা দেখান, সেক্ষেত্রে অবশ্যই একজন শিক্ষক হিসেবে তার উচিত শিক্ষার্থীকে উৎসাহিত করা, এনকারেজ করা। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের জন্য শিক্ষক কী করবেন? সেক্ষেত্রে শিক্ষার্থীদের বারংবার মনোযোগ দিতে বলবেন, এটা তো সম্ভব নয়। তাহলে শিক্ষক পড়াবেন কখন? সবসময় যদি বলতেই থাকেন এই তোমরা অ্যাটেনশন গ্রো,
আচ্ছা, স্বরের পরিবর্তন এবং কিছুটা অঙ্গভঙ্গি করবেন, এটা করতে পারেন। মাঝে মধ্যে অন্য বিষয়ের আলোচনা, তাহলে তো মেন টপিকটাই তো ভুলে যেতে পারে। আর প্রশ্ন তো করতে হয়, কিন্তু তার থেকেও প্রশ্ন করার জন্য অ্যাক্টিভ রাখার জন্য ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের অ্যাক্টিভ রাখার জন্য একজন শিক্ষক অবশ্যই প্রশ্ন করবেন, কিন্তু তাই নয় সবসময় কন্টিনিউয়াসলি কোশ্চেন করতে থাকবেন। তাহলে একজন শিক্ষক কোনো বিষয়বস্তুকে যখন পড়াচ্ছেন এবং সেটা যদি আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে তার যদি দক্ষতার পরিচয় দিতে চান, তাহলে সেক্ষেত্রে সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে তিনি স্বরের পরিবর্তন করবেন এবং কিছুটা অঙ্গভঙ্গি করবেন, যাতে ছাত্রছাত্রী বা শিক্ষার্থীরা সেটাকে ভালোভাবে নেয় বা সেই বিষয়টিকে অ্যাটেনশন গ্রো হয় বিষয়ের প্রতি। বিদ্যালয়ের উদ্যোগে একটি বিজ্ঞান মেলায় পরিবেশবিদ্যার শিক্ষক হিসেবে আপনার কর্তব্য কী? আচ্ছা, একটা বিদ্যালয়ের উদ্যোগে যদি কোনো বিজ্ঞান মেলায় পরিবেশবিদ্যার শিক্ষক হিসেবে যেটা উচিত, কেবল মেলা পরিদর্শন করা, এটা একদমই শুধুমাত্র মেলা পরিদর্শন করা শিক্ষক হিসেবে, পরিবেশবিদ্যার শিক্ষক হিসেবে কাম্য নয়। অনুষ্ঠানে যোগদান দিতে পারেন, মেলায় ঘুরতে পারেন, দিতে পারেন। শিক্ষার্থীদের লক্ষ্য রাখতে বলা, সমস্ত রকমের দূষণ প্রতিরোধের ব্যবস্থা করা এবং মেলাটি যাতে সুসংগঠিত হয় তার প্রতি লক্ষ্য রাখা। একজন পরিবেশবিদ্যার শিক্ষক হিসেবে সবথেকে যেটা পারফেক্ট হয়ে যাবে সেটা হচ্ছে অপশন সি, শিক্ষার্থীদের লক্ষ্য রাখতে বলা, সমস্ত রকমের দূষণ প্রতিরোধের ব্যবস্থা করা। কারণ একজন পরিবেশবিদ্যার শিক্ষক হিসেবে, তাই এটাই হয়ে যাবে অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব ফ্রেন্ডস। নেক্সট যেটা কোয়েশ্চেন রয়েছে আমাদের, বিদ্যালয় শিক্ষার গুণগত মানের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কি? পরিকাঠামোগত সুযোগ সুবিধা অবশ্যই থাকা উচিত, বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা উচিত, বিদ্যালয়ের ব্যবস্থাপনা, নাকি শিক্ষক প্রশিক্ষণের গুণগত মান? দেখুন ফ্রেন্ডস, পরিকাঠামোগত সুযোগ সুবিধা না থাকলে যেমন শিক্ষাগত মান উন্নয়ন হয় না, শৃঙ্খলা না থাকলে শিক্ষা দেওয়া সম্ভব হয় না খুব একটা ভালো করে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা অবভিয়াসলি দরকার, কিন্তু তার থেকে সবথেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষক প্রশিক্ষণের গুণগত মান। অর্থাৎ যে শিক্ষক দ্বারা প্রশিক্ষিত হবে ছাত্রছাত্রীরা, লার্ন করবে, টিচারের সাথে যেমনভাবে টিচ করবে তেমনভাবে লার্ন হবে। অর্থাৎ শিক্ষক প্রশিক্ষণের গুণগত মান ভালো হওয়া সবথেকে বেশি জরুরি। পরিবেশবিদ্যা শিক্ষণের ক্ষেত্রে যে কোনো পদ্ধতি শেষে করা উচিত। অবভিয়াসলি যে কোনো শিক্ষণের ক্ষেত্রেই তুমি যে কোনো একজন স্টুডেন্টকে যদি আপনি শেখাতে পারেন বা শেখান এবং তার শেষে যদি একটা মূল্যায়ন না করেন, সামেশন না করেন, সামেটিভ যে অ্যাসিমিলেশন বা তার যে একটা এক্সাম না নেন বা সার্বিকভাবে তার যদি একটা ইভ্যালুয়েশন না করেন, তাহলে কি করে সম্ভব যে সেই পদ্ধতিটা কতটা কার্যকরী হয়েছে, কতটা সে অ্যাপ্রুভ করছে সেই এডুকেশন সিস্টেমটা তার উপরে, সেটা বোঝা সম্ভব নয়। তাই এক্ষেত্রে সঠিক অ্যান্সার হিসেবে মূল্যায়ন। পরিবেশের পরিচ্ছন্নতা সম্পর্কে প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষক হিসাবে কি করবেন? শিক্ষক হিসাবে স্কুল পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের উদ্যোগে নিতে বলবেন। অবভিয়াসলি পরিবেশ পরিচ্ছন্নতা সম্পর্কে প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষক হিসাবে যেটা অপশন, এটা বলা উচিত বলে মনে হচ্ছে আপাতত। দেখা যাক নেক্সট অপশন, পাড়ায় পাড়ায় শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান চালু করতে বলবেন। আচ্ছা, স্কুলের পরিচ্ছন্নতা ক্লাস শুরু করবেন নাকি পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থীদের বলবেন? দেখুন ফ্রেন্ডস, পরিবেশ পরিচ্ছন্নতা সম্পর্কে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের স্কুলে যেটা সঠিক অ্যান্সার হচ্ছে এ এবং ডি এর মধ্যে কনফিউশন হচ্ছে বেশি। কারণ একজন প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সচেতন করার জন্য শুধুমাত্র পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থীদের বলবেন, নাকি স্কুলে পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের উদ্যোগ নিতে বলবেন, এই দুটোর মধ্যে কনফিউশন, এবং দুটোই ঠিক বলে মনে হচ্ছে। তবে আপনাদের কোনটা ঠিক বলছে সেটা কমেন্ট করবেন। আমার কাছে দুটো ঠিক অ্যান্সার মনে হচ্ছে, এবং সবথেকে বেশি পরিচ্ছন্নতা সম্পর্কে তাদের যদি অবগত করা যায় এবং সেই সম্পর্কে যদি প্রয়োজনীয়তা সম্পর্কে তাদের জ্ঞান দেওয়া যায়, তাহলে পরেই মনে হয় বেটার হবে। নিচের কোনটি রান্না করতে যাওয়ার আগে একটি অবশ্যই প্রয়োজনীয় কর্তব্য বলে ছোট শিক্ষার্থীদের শেখাবেন? নিচের কোনটি রান্না করতে যাওয়ার আগে একটি অবশ্যই প্রয়োজনীয় কর্তব্য বলে ছোট শিক্ষার্থীদের শেখাবেন? অবশ্যই শাকসবজি কাটার পর পরিষ্কার জলে ধোয়া, এই বিষয়টি বেশি অ্যাপ্রুভাল দিচ্ছে অপশন অনুযায়ী। শাকসবজি ভালো করে ভেজে নেওয়ার থেকেও পরিষ্কার করাটা বেশি জরুরি আগে, শুধুমাত্র কারণ এখানে বলেই দিয়েছিল যে রান্না করতে যাওয়ার আগে।
এবার শুধুমাত্র ছুরি দিয়ে শাকসবজি কাটা, তার আগেও ওটার থেকেও বেশি এটা দরকার রয়েছে পরিষ্কার কাপড়ে শাকসবজি মুড়ে ফেলার আগেও পরিষ্কার জলে ধোয়াটা বেশি জরুরি। নেক্সট, গ্রামের পুকুরের বাস্তুতন্ত্র বোঝাতে শিক্ষার্থীদের কিভাবে শিক্ষা দেবেন? পুকুরের ধারে নিয়ে গিয়ে বিভিন্ন উপাদান দেখাবেন ও ব্যাখ্যা করবেন। পাঠ্য বইয়ে দেওয়া তথ্য পড়ে শোনাবেন, পেশাদার ডুবুরিদের দেওয়া তথ্য পড়ে শোনাবেন, নাকি অভিভাবকদের বলেন যে শিক্ষার্থীদের পুকুরের ধারে নিয়ে যেতে? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে পুকুরের ধারে নিয়ে গিয়ে বিভিন্ন উপাদান দেখানো বা দেখাবেন এবং ব্যাখ্যা করা, এই বিষয়টি সবথেকে পারফেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে সচেতন করার জন্য কি করবেন? মাঠে নিয়ে যাবেন, বোর্ডে ছবি আঁকবেন, গাছপালা চেনাবেন, না উপরে সবগুলি? একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে মাঠে নিয়ে যাওয়া বা সেখানে কোনো কিছু অবজার্ভ করার জন্য বোর্ডে ছবি আঁকার ব্যাপারটা এবং গাছপালা চেনাবে, সবগুলিই বেশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী পরিবেশ বিষয়ে সচেতন করার জন্য সবগুলিই খুবই কার্যকরী। এবং এই পর্বের লাস্ট কোয়েশ্চেনটি যেটা রয়েছে সেটা হচ্ছে পরিবেশকে জানার জন্য শিক্ষক শিক্ষিকা মাঝে মধ্যে শিক্ষার্থীদের কি করবেন? মাঝে মধ্যে এলাকায় নিয়ে পড়াবেন, লেখাবেন, এগুলি তো ছবি আঁকা শেখাবেন, এগুলো তো রেগুলার কাজ থাকবে। পড়ানো, লেখানো, ছবি আঁকা বোর্ডে, এগুলো তো রেগুলার কাজ। কিন্তু মাঝে মধ্যে যেহেতু বলেছে বা মাঝে মধ্যে যেটা উচিত সেটা হচ্ছে কোনো জায়গায় ট্যুর, অর্থাৎ ভ্রমণ ট্যুর, যেটা এডুকেশনাল ট্যুর, এক্সকারশন, এলাকায় নিয়ে গিয়ে কাছাকাছি, যেহেতু প্রাথমিক বিদ্যালয়ে এটা ব্যাপার রয়েছে, তাই এলাকায় নিয়ে গিয়ে দেখানোর বিষয়টি অবশ্যই রাখতে হবে। তো ফ্রেন্ডস, এই ক্লাসটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, লাইক করতে একদম ভুলবেন না। আর অনেক বেশি বেশি করে শেয়ার করুন। এইরকমই গুরুত্বপূর্ণ সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা আমাদের এই চ্যানেলে ক্লাসগুলি রয়েছে। বাকি ক্লাসগুলি ম্যাথ, রিজনিং থেকে শুরু করে জেনারেল অ্যাওয়ারনেস, WBCS, পিএসসি থেকে সমস্ত কোয়েশ্চেন এবং ফুড এসআইয়ের কোয়েশ্চেন, যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা আমাদের এই চ্যানেলে রয়েছে, ভিজিট করবেন এবং প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলি দেখে নেবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভালো থাকুন, অনেক বেশি বেশি করে পড়াশোনা করুন আর নিজের সফলতাকে নিশ্চিত করুন। আর শেষে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।